কয়েকদিন আগে একটা ইনফরমেশন দিয়েছিলাম যশোরে জাহানাবাদ সেনানিবাসে ভারতীয় এম্বাসির সিকিউরিটি গার্ড হিসাবে ওখানে 5 অফিসার আর 12 জন সম্ভবত, টোটাল 21 বা 16 জন, 21 জন, ইনক্লুডিং সাম AK-47 আর 9mm এবং রাবার বুলেট উইথ টিয়ার গ্যাস। এটা কিন্তু তাদের থাকার কথা না, এরা ওখানে আশ্রয় নিয়েছিল। এবং গতকালকে 17 তারিখে ভোরবেলা এরা চলে গেছে। তখন আমি যখন এটা পাবলিকলি একটা পোস্ট দিয়েছি, তারপরে তারাও একটা প্রেস রিলিজ দিয়েছে যে ভারতীয় মানে অন্য অ্যাম্বাসির কেউ এখানে ছিল না। বাট জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে কাভারিং আপ। আমি আর একটা জিনিস বলি, আমি বলেছি যে জেনারেল জিয়াউল হাসান, বা জেনারেল বলতে আমার লজ্জা করে যে তার নামের সাথে জেনারেল বলাটা, তার বাসায় বাংলাদেশি টাকা 923 কোটি টাকার মতো ফরেন কারেন্সি পাওয়া গেছে। আমাকে কিন্তু কেউ বলতেছে না যে আমি যেটা বলছি এটা ভুল। আমার মানে যারা সরকারের লোকজন আছে তাদের সাথে আমার কথা হচ্ছে ভুল, কিন্তু এই তথ্যটা কিন্তু পাবলিক হচ্ছে না। আবার বলতেছে না যে এটা হবে না, কারণ আমি যেটা জানি এটা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সামনে। সো এই যে আর্মি একটা লুকোচুরি খেলা দিচ্ছে, এইটা অ্যাকচুয়ালি আমার থেকে শুরু করে সবার মনে একটা সন্দেহের উদ্রেক দেখা দিচ্ছে যে শেষ পর্যন্ত এটা কি হবে। উনি কিন্তু এখনো যে সমস্ত অফিসারদের এগেনস্টে গুম খুন থেকে শুরু করে আয়নাঘর এগুলোর সাথে জড়িত, উনি কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেন নাই। উনি শুধু পোস্টিং অর্ডার করেছেন। এখন যদি বলেন যে এই মুহূর্তে ওনার কি করার আছে, অবশ্যই করার আছে। সেনাবাহিনীর একটা আইন আছে, সেকশন 55, ভায়োলেশন অফ গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন। এটাতে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে, হ্যাঁ, এটা আরেকটা ক্লজ আছে যে হ্যাঁ, যদি তাদের এগেনস্টে মামলা দায়ের হয়, মামলা দায়ের হওয়ার পরে তাদেরকে হয়তোবা ফোর্স রিটায়ার্ড করে তাদেরকে ওই মামলার আসামি হিসেবে তাদের সিভিল প্রশাসনের কাছে তুলে দিবে। কিন্তু উনি এখনো এই যারা গুম খুন থেকে শুরু করে, উনি কিন্তু দে আর রিটেনিং ইন আর্মি, তাদের শুধু পোস্টিং অর্ডার চেঞ্জ হয়েছে। উনি ইচ্ছা করলে সেকশন 55 আন্ডারে কিন্তু তাদেরকে প্রসিকিউট করতে পারেন, এবং এটা ওনার পুরো জুরিডিকশন আছে। উনি একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, করে তাদেরকে ওই সেকশন 55 আন্ডারে যদি 3 বছরের উপরে জেল হয়, এবং এগুলো সবকিছু হচ্ছে প্রমাণিত। এখন ডিজিএফআই তে কারা ওখানে ছিল 2009 সাল থেকে পর থেকে, এটা আমরা সবাই জানি। আরেকটা ভুল ধারণা সবার, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার বাসায় ফিজিক্যালি AK-47 ছিল উইথ অ্যামুনেশন, পিস্তল এবং অন্যান্য জিনিস, মানে ডিফেন্স, মানে তার ডিফেন্স করার মতো জিনিসপত্র ছিল। এই জিনিসগুলো আমাদের সেনাবাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তারা জেনেও তারা একটা ব্লাইন্ড লুক দিয়েছে, বিকজ সে হচ্ছে শেখ হাসিনার ফেভার্ড লোক। সো এই জিনিসগুলোকে সবকিছু মানে ওয়াকার স্যার ইচ্ছা করলে, উনি যদি সঠিক ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে এই ব্যবস্থাগুলো নিতে পারেন। যেটা নিজে বিশ্বাস করি স্ট্রেট ওটা বলবো। আমি সেনাবাহিনীতে চাকরি করেছি 28 বছর, বাট আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি সত্য থেকে বিচ্যুত হব না। আমি যে যা নিজে বিশ্বাস করি ওটাই বলবো। আমি মনে করি যখন 5ই ইয়ার পরে, মানে 5 তারিখের পরে, যখন শেখ হাসিনা যখন পালিয়ে গেল, এর আগে যেটা হয়েছে আপনারা জানেন যে এর আগে স্পেনে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল শেখ হাসিনার, একটা বড় দলবল নিয়ে, প্রায় 200 জনের মতো এন্টুরেজের নিয়ে। এবং এই তার যে এন্টুরেজে যারা ছিল ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ, সবাই পাসপোর্ট জমা দিয়েছিল। পাসপোর্ট জমা দেওয়ার পরে তারা তো কেউ জানে না, হঠাৎ করে শেখ হাসিনা চলে গেছে। এই বড় মানে 200+ যে লোকজন, এদের পাসপোর্ট ওখানে রয়ে গেছে, তারা পাসপোর্ট পায় না এবং তারা ডিসপার্স হয়ে গেছে, এবং দে আর ইন প্যানিক। পাসপোর্ট না থাকলে তারা বিদেশেও যেতে পারতেছে না। সো এরকম একটা সিচুয়েশনে যার লোকাল, আমরা সবাই জানি যে সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার যারা আছেন, জেনারেল অ্যান্ড অ্যাবভ, ইভেন ব্রিগেডিয়ার জেনারেল অ্যাবভ, তারা সবাই রাজনৈতিক কন্ট্যাক্ট বজায় রাখতেন। সো যার যেটা কন্ট্যাক্ট আছে তারা ওখানে কন্ট্যাক্ট করে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেছে। এবং আমি যেটা বুঝি, ওয়াকার স্যারের এখানে কোনো কন্ট্রোল ছিল না। উনি যখন পরবর্তীতে এটা, ওনার কাছে তো অবশ্যই ইয়ে আসে, ওনার গোয়েন্দা সংস্থা আছে, অবশ্যই এটা আপডেট দেয়, এবং আপডেট উনি নিয়েছেন। নেওয়ার পরে যখন দেখলেন এই জিনিসটা পাবলিকলি আউট হচ্ছে, ইনফরমেশন গুলো পাবলিক থেকে আউট হচ্ছে যে এখানে আছে ওখানে আছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লোকজন কথা বলছে, তখন উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন। আমি মনে করি যে এটা উনি আগে থেকে জানতেন। উনার যদি সহি নিয়ত থাকতো, আমি বলবো সহি নিয়ত থাকতো, উনি যেহেতু আওয়ামী ফ্যামিলির মানুষ, উনি পরিস্থিতির প্রয়োজনে শেখ হাসিনাকে, উনি একজন ধার্মিক এবং মেন্টালি, আমি যেটা শুনেছি, উনি এই যে ছাত্রদের যে সরাসরি কিলিং হচ্ছিল, এটা উনি নিতে পারতেছিলেন না। এটার জন্য উনি এটার এগেনস্টে দাঁড়িয়েছেন, এটার জন্য তাকে সাধুবাদ অবশ্যই দিব। কিন্তু এটার পরেও যখন আওয়ামী লীগের লোকজন এভাবে নিয়েছে, উনি এটা জেনেও উনি চুপ ছিলেন। যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আসছে,
তখন উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন। আমি মনে করি এটা উনার আগেই দিয়ে দেওয়া উচিত ছিল। এখানে আমি অনেকগুলা তথ্য, যেহেতু আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, সেনাবাহিনীর লোকজন সাথে আমার এখনো যোগাযোগ আছে, যারা এই সরকারকে, এই ফ্যাসিবাদ সরকারকে অপছন্দ করে এবং তাদের বিভিন্ন কার্যক্রম পছন্দ করে না, তারা আমাকে মাঝে মাঝে ইনফরমেশন দেয় যে এতে মনে হয়েছে গলার মধ্যে একটা কাটা সেলাইয়ের একটা দেখা গেছে। প্রাথমিকভাবে দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা হয়তো বা জবাই করা বা কোনো কিছু দিয়ে শার্প কিছু দিয়ে করা হয়েছে, তারপরে সেলাই করা হয়েছে। বাট এটা হচ্ছে কি, একটা বিস্তারিত তদন্ত ছাড়া মানে স্ট্রংলি কিছু বলা উচিত হবে না, আমি যেটা মনে করি আর কি। এটা আমার মনে হয় যে সমস্ত ওখানে ক্লু দিয়েছে, ওখানে যেহেতু সরাসরি ওখানে ইয়ারা ছিল, মিডিয়া ছিল, যে টাইমটায় বলা হচ্ছে লাইট অফ হয়ে গেছে, তারপর দুইটা কালো গাড়ি প্রবেশ করেছে, এবং ওই সময়কার যে জেল অ্যাডমিনিস্ট্রেশন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ওইটার ব্যাপারে ডিসিশন নিতে হবে। আমি প্রাথমিকভাবে মনে করি হয়তো এই ঘটনাটা সত্য। আর আমরা শেখ হাসিনা সম্বন্ধে অনেকেই, যে আমার ফাঁসি চাই বইটা পড়ে অনেক ঘটনায় মনে হচ্ছে যে একটা নারী এরকম কাজ কি করতে পারে, বাট এই বর্তমানে এই আন্দোলনের পরে উনার যে সমস্ত আসল চেহারাটা আমরা দেখেছি, তাতে এখন আমরা কনভিন্সড অ্যাকচুয়ালি উনার দ্বারা সবই সম্ভব। সো এইটা উনার দ্বারা সম্ভব, বাট আমি মনে করি যে এটা একটা বিস্তারিত তদন্তের পরে কথাটা বলা উচিত। আর সেকেন্ড হচ্ছে বিডিআর মিউটিনি। বিডিআর মিউটিনি ইজ এ বিগ ইস্যু। এটা নিয়ে মানে আমি অলরেডি 4 পর্ব এটা নিয়ে লিখেছি। আমার প্রাথমিক তদন্তে যেটা আমি বুঝেছি, এটার পিছনে ভারত এবং আওয়ামী লীগ সরকার দুজনের একটা বোথ জয়েন্ট ভেঞ্চারে জিনিসটা হয়েছে। ভারতের একটা বিগ প্ল্যান ছিল, যে প্ল্যানটার হয়তোবা হাফ আওয়ামী লীগ সরকার জানতো, হয়তোবা শেখ হাসিনা পুরোটা জানতো। তারা আমি যেটা আমার তদন্তে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে, যখন 1/11-এর সময় যখন সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদেরকে বিভিন্ন তাদের বিভিন্ন করাপশন কেস সামনে নিয়ে আসলো, এটার কাউন্টার হিসেবে তারা চেয়েছে যে সেনাবাহিনী করাপ্টেড লোক, ওই যে একটা ইয়া ছিল, বিজিবির একটা ইয়া ছিল, ওইটাতে অনিয়ম হয়েছে বলে ডাল ভাত ওইটা নিয়ে অনিয়ম হয়েছে, এটা নিয়ে কাজ করতেছিল। এবং আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি এটা হওয়ার অনেকদিন আগে থেকে। সাহারা খাতুন, তাপস, নানক, এদের সাথে নাম্বার অফ মিটিং হয়েছে, এগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে এসছে। সো তারা ভালো মতো জানতো। এবং ওখান থেকে ওই শেখ হাসিনা ওখানে যাওয়ার আগে ওখানে দুইটা এসএমজি মিসিং ছিল, আরো কয়েকটা ইয়া ছিল। এতে বোঝা যায় যে ইট ওয়াজ আন্ডার দেয়ার কন্ট্রোল। তারা ভাবতেছিল যে তারা এমন একটা কাজ করবে, তারা এটাও বিশ্বাস করতো যে শেখ হয়তো বা জেনারেল শাকিল বা 1-2 জনকে গুলি করবে, তাও পায়ে গুলি করবে। বাট ইন্ডিয়া এখানে একটা ডাবল রোল প্লে করেছে। তারা অ্যাকচুয়ালি আমি এটা তো হঠাৎ করে আমি এই জন্য প্রিপারেশন নিয়ে আসিনি, বাট আমার লেখাটার মধ্যে বিস্তারিত আছে। সেটা হচ্ছে, একটা সময় ছিল যখন বিডিআর অ্যাকচুয়ালি পোস্টিং দেওয়া হতো যাদের মেজর বা লেফটেন্যান্ট কর্নেল হয়ে আর নেক্সট প্রমোশন পাবে না তাদেরকে। বাট একটা সময় ছিল যখন অ্যাকচুয়ালি ওই যে রৌমারির ইনসিডেন্টটা যখন হয়, রৌমারি পদুয়ার যে ইনসিডেন্টটার পরে অ্যাকচুয়ালি কিছু প্রফেশনাল অফিসারদেরকে যারা নেক্সট প্রমোশন পাবে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল বা লেফটেন্যান্ট, তাদেরকে পাঠানো হয়েছিল। তখন একটা ভালো একটা ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হয়েছিল ওখানে, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, দুর্নীতি চোরাচালানের সাথে জড়িত, তাদের একটা বড় অংশকে তখন পানিশমেন্ট দেওয়া হয়েছিল, হয়েছিল। এই যে বড় অংশটা একসাথে গেছে, এই পার্টিটাকে অ্যাকচুয়ালি ভারতীয় এদেরকে রিক্রুট করেছে, করে এদেরকে করেছে যে কোনো একটা সিচুয়েশনে এদেরকে ব্যবহার করার জন্য। কারণ রৌমারি এবং পদুয়া ইনসিডেন্টে জানি তাদের অনেক লোকজন ওখানে মারা গেছে বিডিআর এর মাধ্যমে। এবং বিডিআর কেন মারা গেছে, এইটাই ছিল তাদের যে বিডিআর থেকে যদি তাদের মতো, তাদের যেহেতু এটা বিসিএস ক্যাডারের মতো অফিসাররা ওখানে থাকে, আর আমাদের থাকে মিলিটারি অফিসার। সো মিলিটারি অফিসারদের থাকার কারণে আমাদের যে ক্যাম্পগুলো আছে, এর একটার এগেনস্টে ওদের 2 থেকে 3টা ক্যাম্প আছে। অথচ তারপরেও তারা কোনো এই ধরনের ফায়ার ফাইট সিচুয়েশন আমাদেরকে পারে না, বিকজ অফ দ্য মিলিটারি অফিসার্স। সো তারাই তখন এদের মাধ্যমে দাবি তুলেছে যে অফিসারদের, মিলিটারি অফিসারদের ওখানে দেওয়া যাবে না। তো ফাইনালি আমি এই অংশটাকে একটু শর্ট করে বলবো, সেটা হচ্ছে, বাট যখন এই জিনিসটা হলো, যখন হলো, যখন তারা দরবার হলের ভিতরে অস্ত্র নিয়ে কয়েকজনকে কিডন্যাপ করলো, তারা ওখানে হোস্টেজ সিচুয়েশন করলো, তখন কিন্তু ইচ্ছা করলে এই জেনারেল ওয়াকার, যখন যিনি স্যার, যখন এখন যে সেনাপ্রধান, উনি 10:30টার মধ্যে কিন্তু উনার 2টা কোম্পানি নিয়ে ওখানে হাজির ছিল।
এবং উনার একজন সৈনিকও ওখানে মারা গিয়েছিল। এই সময়টা ইচ্ছা করলেই উনি অ্যাকচুয়ালি একটা অ্যাসল্ট যদি লঞ্চ করতেন তাহলে মোটামুটি, এবং এইটা এবং প্লাস হচ্ছে এর অপোজিটে ওই যে লেদার টেকনোলজির গেটের ওখানে র্যাবের একটা কোম্পানি ওখানে তখন ছিল আর কি। এই অ্যাটাকটা যদি হতো, বাট এই অ্যাটাকটা পার্সোনালি মানে তখন জেনারেল ওয়াকার ছিলেন মেজর ওয়াকার। মেজর ওয়াকার মানে আমার একদম ফার্স্ট হ্যান্ড উইটনেস, মানে যখন কথা বলতেছে পাশের অফিসার যে ছিল সে আমাকে জানিয়েছে যে সে তাও সরাসরি তারেক সিদ্দিকীকে ফোন দিয়েছে জেনারেল ওয়াকার। ফোন দিয়ে ওখান থেকে বলছে যে তোমরা ওখানে মানে অ্যাটাক তো করবাই না, তোমরা ফেরত চলে যাবা। উনি তাই করেছে। উনি সরকারের আদেশ মানে আওয়ামী লীগের আদেশ পালন করেছে, উনি সরকারের আদেশ পালন করেনি। এবং পরবর্তীতে এই যে জিনিসটা হয়েছে তা আমরা সবাই জানি। সো আমি মনে করি এবং তারপরে যখন এটা নিয়ে তদন্ত আদালত যখন হয়েছে তখন কিন্তু বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যার কিন্তু সেনাবাহিনীর যে ইনভেস্টিগেশন যেটা হয়েছে ওটার কিন্তু উনি প্রধান ছিলেন। এবং আমি কালকে অ্যাকচুয়ালি আমার কোর্সমেট মেজর সুমনের সাথে ছিলাম কনক সারোয়ার ভাইয়ের শোতে। ওখানে বলেছে যে তারা সরল বিশ্বাসের যতগুলো এভিডেন্স দিয়েছে, এভিডেন্স গুলো পরবর্তীতে ম্যানিপুলেট হয়েছে। এখন এটা জাহাঙ্গীর স্যার করেছে না আওয়ামী লীগের প্রেসারে করেছে, দ্যাট উই ডোন্ট নো, বাট আমরা জানি উনি যদি প্রধান থাকে এবং যদি এভিডেন্স সবকিছু জমা দেওয়া হয় এবং পরবর্তীতে উনি অনেক কিছুই বের করতে চেয়েছেন কিন্তু সরকারের প্রেসারে উনি অনেক কিছুই পারেননি। এবং এই যে ইনভেস্টিগেশন যেটা হয়েছে এটা এখনো আলোর আর্মিদের পক্ষ থেকে যে ইনভেস্টিগেশন হয়েছে সেই বিষয়ে কোনো সেটার কথা আমি বলতেছি, সেটাই কথা বলতে, ওইটাই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার ওইটা ছিলেন, প্রধান ছিলেন। সো আমি এটা নিয়ে শুধু এটাই বলতে চাই যে এখন যে কালকে ইয়াটা হয়েছে এটা গল্প বললে এটা একটা এত বড় ইভেন্ট, মানে এক কোনো যদি সংবাদ সম্মেলন বা ইভেন ওই দিবসটাতে যখন কবরে রিডলেইং করতে যাওয়ার জন্য ওইটার মধ্যে নিষেধাজ্ঞা ছিল এবং এটার মধ্যেই গোয়েন্দা সংস্থা এবং মানে মুখে উচ্চারণ করা যেত না যে ওখানে একটা এতগুলো অফিসার এখানে মারা গেছে। সো এই জিনিসটা এখন হালকা হয়েছে এবং আমি যেটা জানি সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল এভিডেন্স যেগুলো যাদের কাছে আছে তা অলরেডি যখন সরকারের মনোভাব বুঝতে পেরেছে এই এভিডেন্স গুলো সার্ফেস করবে না, তখন তাদের কাছে রয়ে গেছে অনেক সৈনিক যারা সরাসরি আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের এগেনস্টে সাক্ষী দিয়েছে। এই সাক্ষীগুলোর অডিও রেকর্ড এবং লিখিত সাইন করা এখনো লোকজনের কাছে আছে। আমি মনে করি তারা অনেকেই দেশে আছে, বিদেশে আছে, এগুলো এখন সার্ফেস করবে এবং আমি মনে করি যে এই প্রেশারটা দেওয়া ঠিক আছে। আমরা এইটা নিয়ে জাস্ট এই ছোট্ট একটা টক শোতে 1 ঘন্টার মধ্যে আমরা কিছুই বলতে পারবো না। তো এটা একটা বিস্তারিত বোর্ডের মাধ্যমে এটা একটা পুনঃ তদন্ত বা একটা অ্যাকশন ওয়ার্ক করে একটা ব্যবস্থা গ্রহণ সরকারের করা